সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে বিসিএস রিটেন পরীক্ষায় আসা সামারি রাইটিং নিয়ে কিছু কৌশলের কথা বলবো। আশা করি এই কৌশলগুলো অবলম্বন করে আমরা বিসিএস রিটেন ইংলিশের সামারি রাইটিং এ কনফিডেন্ট প্রস্তুতি ডেভেলপ করতে সক্ষম হব। তার আগে একটু বলে রাখি যে বিসিএস পরীক্ষার যে সামারি রাইটিং এটি একটি জটিল একটি বিষয়, একটি কমপ্লিকেটেড একটি বিষয় অনেক ছাত্রছাত্রীর জন্য বা অনেক বিসিএস পরীক্ষার্থীদের জন্য। কারণ বিসিএস পরীক্ষায় একটি রিডিং প্যাসেজ থাকে, সেই রিডিং প্যাসেজের উপর 100 নম্বরের একটি সামারি লিখতে হয়। তো সামারি লেখাটা সাধারণত বেশ কঠিন একটি বিষয়। এ কারণে আমরা বলবো কারণ এটার জন্য একটু দীর্ঘ চর্চার প্রয়োজন হয় এবং রিডিং প্যাসেজটি বুঝতে পারতে হয়। অনেক ছাত্রছাত্রী আছে যে রিডিং প্যাসেজটি একটু কঠিন হলে বুঝতে পারে না। রিডিং প্যাসেজটি যদি বোঝা না যায় তাহলে কিন্তু সামারিটা হবে না বা সামারিটা লেখা যাবে না। সামারি লেখার পূর্ব শর্ত হবে যে আপনাকে রিডিং প্যাসেজটি বুঝতে হবে, পড়ে বোঝার পর তারপরে সামারিগুলো অর্থাৎ কিভাবে কনসাইজ করতে হবে, অর্থাৎ বড় একটি বিষয়কে কিভাবে আমরা সামারাইজ করব, প্রিসাইজ আকারে লিখব, কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু বাদ না দিয়ে কিভাবে সামারিটা লিখতে হবে সেই কৌশলটা আমাদের অবশ্যই জানতে হবে। অনেক ছাত্রছাত্রীকে আমরা দেখি যে সামারি রাইটিং এর ক্ষেত্রে এখানে 20 নাম্বারের সামারি রাইট করতে হয়। অনেকে 2-3 নাম্বারও পেয়ে থাকে। আবার কেউ 15-16, কেউ হয়তো 17-18 নাম্বারও পায়। অর্থাৎ সামারি যদি আপনাদের টু দ্য পয়েন্টে না হয় তাহলে কিন্তু নাম্বারটা ড্রাস্টিক্যালি ফল করবে। এজন্য আমাদের রিডিং প্যাসেজ বুঝতে হবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে যে দ্য হ্যাবিট অফ রিডিংটা ডেভেলপ করতে হবে। দ্য হ্যাবিট অফ রিডিং অর্থাৎ বিসিএস পরীক্ষায় আসার উপযোগী যদি আমরা 25-30 টা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করে বাসায় সামারিটি লিখতে পারি নিজে নিজে সময় ধরে, অর্থাৎ এটার জন্য আমরা 25 মিনিট সময় পাবো। নরমালি বিসিএস পরীক্ষায় যে অ্যালোকেশন অফ টাইম তাতে আপনি 25 মিনিটের বেশি সময় সামারি রাইটিং এর জন্য পাবেন না। 25 মিনিট সময় পাবেন, এই সময়ের মধ্যে আপনাকে সামারিটা লিখতে হবে। আর সামারি রাইটিং এর ক্ষেত্রে রিডিং প্যাসেজটি অবশ্যই পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে প্রায় আপনার 10 মিনিট, হ্যাঁ প্রায় 15 মিনিট সময় লেগে যাবে রিডিং প্যাসেজটা পড়ে এবং বুঝতে। তারপরে আপনি যদি 100 শব্দের একটা সামারি রাইট করতে চান সেটার জন্য প্রায় মিনিমাম 10 মিনিট সময় লাগবে। তাহলে রিডিং প্যাসেজটা আমাদের প্রথমে পড়তে হবে ভালো করে। পড়ার সময় আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হলো যে আপনি যখন রিডিং প্যাসেজটা পড়লেন তখন কোন প্যারা থেকে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন সেটা একটু মার্ক করলেন। কোন প্যারাগুলো ক্লজ, কোনগুলো সলিউশন সেগুলো মার্ক করতে হবে। কোনটা কনক্লুশন সেগুলো মার্ক করতে হবে। অর্থাৎ একটা রিডিং প্যাসেজ যদি এরকম হয় যে সরকারের কিছু স্টেপস এর কথা বলা হয়েছে, যে সরকার কিছু স্টেপস নিয়েছে একটা ক্ষেত্রে এবং এর ফলে জনগণ বেশ সুফল পেয়েছে। তো তাহলে আমাকে প্রথম কাজ হবে রিডিং প্যাসেজ পড়ে কোন কোন প্যারায় ওই স্টেপস গুলোর কথা বলা আছে সেই স্টেপস গুলো পয়েন্ট আউট করে আমি বাম পাশে হয়তো পেন্সিল দিয়ে স্টেপস এসটিপি লিখে রাখতে পারি। এইভাবে 10টা প্যারা থাকলে হয়তো 4-5টা প্যারা স্টেপস এর কথা বলা আছে, সেই স্টেপস গুলো আমরা প্রথমে ফাইন্ড আউট করব। তবে এই স্টেপস এর ফলে কি কি রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টটা কোন কোন প্যারাগ্রাফে আছে, কোথায় আছে সেটা একটু মার্ক করে আন্ডারলাইন করে আমরা পেন্সিল দিয়ে লিখে রাখতে পারি যেটা রেজাল্ট। এরপর হয়তো গভর্নমেন্ট আরো স্টেপস এর কথা চিন্তা করছে, সেটা হয়তো এখনো গ্রহণ করেনি কিন্তু করবে। সেই স্টেপসটা ফার্দার স্টেপ হিসাবে একটু মার্ক করে এটার জন্য রেজাল্টটা কি হতে পারে, মানে পটেনশিয়াল রেজাল্ট বা উড বি রেজাল্ট সেটা আপনি পয়েন্ট আউট করলেন। এভাবে স্টেপস গুলো প্রথমে লিখলেন, তারপরে ওই স্টেপস এর ফলে রেজাল্টটা কি কি হলো সেগুলো প্রথমে লিখবেন। এরপর সবার আগে থাকবে ইন্ট্রোডাকশন, তারপরে স্টেপস, এরপরে হলো স্টেপস কর্তৃক রেজাল্ট, ফার্দার স্টেপ এবং পটেনশিয়াল রেজাল্ট বা অ্যাসিউমড রেজাল্ট, এরপরে এক লাইনে কনক্লুশন। এভাবে মূলত আমাদের সামারিটি লিখতে হবে। এভাবে সামারিটি লিখতে হবে। সামারি লেখার জন্য আমরা অনেক ছাত্রছাত্রীকে দেখি যারা বিসিএস পরীক্ষায় প্রথমে সামারি লেখে। সেক্ষেত্রে আপনার সামারিতে 4 নাম্বার পাওয়াটা খুবই যৌক্তিক। অবশ্যই আপনাকে বিসিএস পরীক্ষায় বসার আগে কমপক্ষে 25-30টি বিসিএস পরীক্ষায় আসা উপযোগী রিডিং প্যাসেজ পড়ে বাসায় যদি আপনি সামারিটা প্র্যাকটিস করতে পারেন সময় ধরে 25 মিনিটের মধ্যে, তাহলে দেখবেন যেখানে অনেকখানি ডেভেলপ করা যাবে। তার আগে এখানে আমাদের কিছু কৌশল জানতে হবে। সামারির ক্ষেত্রে কোন বিষয়গুলো আনা যাবে, কোন বিষয়গুলো আনা যাবে না, কোন সেন্টেন্স গুলো কিভাবে লিখতে হবে, ডেটা ফিগার গুলো কিভাবে বাদ দিতে হবে,
এই বিষয়গুলো আমরা আমাদের জানতে হবে। তো চলুন আমরা যথারীতি স্ক্রিন শেয়ারিং এ আপনাদের দেখাবো যে এই সামারি রাইটিংটা আমরা কিভাবে করব। তাহলে আমরা চলে যাই স্ক্রিন শেয়ারিং এ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিসিএস রিটেন প্রিপারেশন, এটা সামারি রাইটিং। সামারি রাইটিং বিসিএস ইংলিশ এর লিখিত পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশনের উপর 100 শব্দের একটি সামারি লিখতে হয়, যার জন্য নম্বর বরাদ্দ থাকে 20। অর্থাৎ বিসিএস রিটেন পরীক্ষায় 100 শব্দের একটি সামারি লিখতে হয়, অর্থাৎ 100 শব্দ। শব্দের রেঞ্জটা দেওয়া আছে, একটু ভালো করে বুঝতে হবে এখানে। নরমালি নরমালি আমাদের সামারি সাইজ হয় 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। অরিজিনাল প্যাসেজের 1/3। কিন্তু বিসিএস পরীক্ষায় যেহেতু এখানে শব্দের সীমাটা দেওয়া আছে, তাহলে আপনার ওটা নিয়ে লেন্থ নিয়ে ভাববার দরকার নেই। আপনি 100 শব্দে আপনি সামারিটা লিখবেন। এই 100 শব্দ বলতে আসলে কি বোঝায়? এটার জন্য মার্কস থাকবে 20, সময় বরাদ্দ থাকবে 25 মিনিটস। আমি আবারও বলছি যে অ্যালোকেশন অফ টাইম, এটা 25 মিনিটস এর মধ্যে যদি আপনি সামারিটা লিখতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি ভালো সামারি লিখতে পারেন, দ্রুত বুঝে লিখতে পারেন। এখানে যদি সময় বেশি লাগে, তাহলে আপনি পরীক্ষা শেষ করতে পারবেন না। এই কারণে 100 শব্দের একটা সামারি যেটা হবে, সেখানে শব্দের মধ্যে আসলে কি আসবে? এখানে মনে রাখতে হবে যে প্রিপোজিশন, কনজাংশন, কানেক্টরস, আর্টিকেল, এগুলা সবই শব্দের মধ্যে যুক্ত হবে। এ একটি আর্টিকেল, অ্যান আর্টিকেল, এগুলো কিন্তু শব্দের মধ্যে থাকবে। তাহলে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, কানেক্টরস, এগুলো সবই শব্দের মধ্যে গণ্য হবে। অ্যাডভার্বিয়ালস। তো এখন কোশ্চেন হতে পারে যে 100 বলতে কি আসলে আমাকে এক্সাক্ট 100 লিখতে হবে, না প্লাস মাইনাস হতে পারে? হ্যাঁ, 5-10 শব্দ প্লাস হতে পারে। 5-10 শব্দ প্লাস হতে পারে। 100 এর মধ্যে কোনো ক্রমে 150 হতে পারবে না। যদি আপনি 150 শব্দ লিখেন, তাহলে আসলে আপনি সামারি লিখতে পারেন না। এটা এক্সামিনার বুঝবে। আবার যদি আপনি 10 শব্দে কমে পুরা জিনিসটা নিয়ে আসতে পারেন, গুড, কোনো সমস্যা নেই। কিন্তু 5-10 শব্দ প্লাস মাইনাস হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে শব্দের সীমাটা কোনো ক্রমেই যেন 110 এক্সিড না করে, মানে 5-10 শব্দ এক্সিড যেন না করে। চেষ্টা থাকবে 100 শব্দের মধ্যেই রাখা। এখন আমরা কি আসলে গুনে, গুনে দেখবো কত শব্দ হলো? না, গোনার তো দরকার নেই। কারণ আপনি একটু দেখবেন যে আপনি যখন খাতায় লিখেন, তখন প্রতি লাইনে কয়টা শব্দ লিখেন, আর প্রতি পেজে কয়টা লাইন লেখেন। অনেকেই দেখা যায় যে প্রতি লাইনে ৮ টা শব্দ লেখেন। ৮ টা শব্দ লেখেন এবং প্রতি পেজে ১৩-১৪ টা লাইন লেখেন। ৮ টা শব্দ যদি লেখেন এবং যদি এরকম হয় যে আপনি ১২ টা লাইন যদি লেখেন, তাহলে ৮ বারং ৯৬। তার মানে আপনার ১ পেজ লেখলেই হবে। আবার যদি এরকম হয় যে ৮ টা ৭ টা শব্দ লেখে কিন্তু লাইন লেখে ১৫-১৬ টা, তাহলে তো তার ১৩-১৪ টা লাইন, মানে ১ পেজে একটু কম হবে। এইভাবে আপনি একটু অ্যাসিউম করে নিবেন। তাহলে ওইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষায় ভালো করা যায়। আচ্ছা, সামারি রাইটিং বলতে প্রদত্ত, দেখেন এখানে আমি যেটা বলেছি যে সামারি রাইটিং বলতে প্রদত্ত রিডিং প্যাসেজের মূল বিষয়বস্তুকে বোঝায়। সামারি হতে হবে সহজবোধ্য, লুসিড, সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত, সাসিংক্ট এন্ড পরিপূর্ণ, ফুল। দেখেন এখানে সামারি হতে হবে সহজবোধ্য, লুসিড, সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত, সাসিংক্ট এবং পরিপূর্ণ, ফুল। সাধারণত একটি সামারির আকার আলোচনা করেছি। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্টস হোয়াইল রাইটিং সামারি। আমরা সামারি রাইটিং এর সময় কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আমাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলোর দিকে দেখি। রিডিং প্যাসেজটি ভালো করে বুঝতে হবে। প্রয়োজন হলে একবারের অধিক পড়তে হবে। কোন ক্রমে শব্দের সীমা বিসিএস এ 100 অতিক্রম করা যাবে না, তবে 5-10 শব্দ কম বেশি হলে তেমন সমস্যা নেই। সামারি লিখতে হবে নিজের ভাষায়, ইন ওন ওয়ার্ডস। ইন ওন ওয়ার্ডস। সামারি হতে হবে কানেক্টেড হোল এন্ড কমপ্লিট। থাকতে পারবে, প্যারা থাকতে পারবে, তবে সামগ্রিকভাবে কানেক্টেড হতে হবে। এখন দেখেন সামারি ক্ষেত্রে আমরা পরামর্শ দেই একটা প্যারাই লিখবেন, প্যারা না করাই ভালো। সামারি আপনি একটা প্যারাতে লিখবেন, কানেক্টেড হোল হতে হবে। এই যে কানেক্টেড হোল মানে কি? অর্থাৎ যেহেতু এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা থাকবে, যখন আপনি একটা সেন্স থেকে আরেকটা সেন্সে চলে যাবেন, তখন ওই দুইটা সেন্সের মধ্যে কানেক্ট করতে হবে। এটা কানেক্টরস দ্বারা আমরা কানেক্টটা করব। বিপরীতমুখী যদি সেন্স ডেভেলপ করেন, তখন হাউএভার বা নেভারদিলেস এরকম কানেক্টরস আনবেন। বস্তুত হলে ইনডিড, এরকম কানেক্টরস দিয়ে আপনি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যখন যাবেন, তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে। একটা কানেক্টরস ইউজ করতে হবে এখানে, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া বা একটা সেন্স থেকে আরেকটা সেন্সে যাওয়ার সময়। তাহলে কানেক্টর সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তারপরে দেখেন এটি হতে হবে জিস্ট, অর্থাৎ আরেকটি বিষয় হলো যে বিফোর রাইটিং সামারি, সিলেক্ট এন্ড নোট ডাউন দ্য মেইন পয়েন্টস এসেনশিয়াল
টু দ্য এক্সপ্রেশন অফ দ্য মেইন থিম। এখন দেখেন ই নাম্বারের দিকে একটু দেখেন, আমি বোল্ড করে দিচ্ছি। এখানে বিফোর রাইটিং সামারি লেখার পূর্বে সিলেক্ট এন্ড নোট ডাউন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস এসেনশিয়াল টু দ্য এক্সপ্রেশন অফ দ্য মেইন থিম। অর্থাৎ আপনি যখন রিডিং প্যাসেজটা পড়বেন, পড়ার সময় আপনাকে একটু নোট ডাউন করতে হবে। অর্থাৎ এখানে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে পেন্সিল দিয়ে লিখলেন এটা ইন্ট্রোডাকশন, এটা কজ, এটা রেজাল্ট, অথবা এটা স্টেপস, এটা রেজাল্ট, এটা ফার্দার স্টেপ, এটা উড বি পটেনশিয়াল রেজাল্ট। এইভাবে আপনি পয়েন্ট আউট করবেন। এই লাইনটা কনক্লুশন, এবার পয়েন্ট আউট করলে পরে ওই লাইনগুলো শুধু আপনি লেখার সময়, সামারি লেখার সময় ওই লাইনগুলো দেখে নিজের ভাষায় লিখবো আমরা। ওই লাইনগুলো দেখে নিজের ভাষায়, মানে আমরা হুবহু রিডিং প্যাসেজ থেকে নিব না। কারণ যখন আপনি আসলে ওই কতগুলো একটা প্যারার তথ্য একটা লাইনে নিয়ে আসবেন, হ্যাঁ, 5টা প্যারার তথ্য 3টা লাইনে নিয়ে আসবেন, অটোমেটিক সেটা কিন্তু আপনার নিজের ভাষায় হবে। সেটা অটোমেটিক নিজের ভাষায় হবে। আমরা এখানে টেকনিক্যাল কোনো শব্দের পরিবর্তন করব না, কিন্তু অন্যান্য শব্দ যেগুলো আছে সেগুলো আমরা সিনোনিমস আকারে লিখতে পারবো। এটি হতে হবে জিস্ট। এতে কোনো কথোপকথনে ব্যবহৃত অভিব্যক্তি মানে কলোকুয়াল এক্সপ্রেশন, প্রয়োজনের অতিরিক্ত শব্দের কথন, হ্যাঁ, সার্কামলিকুয়েশন, ঘুরিয়ে কথন, হ্যাঁ, এখানে প্যারিফ্রেজেস, অলংকার বহুল ভাষা, রিটোরিক্যাল ফ্লারিশেসের কোনো জায়গা নেই। খেয়াল রাখেন, এই যে অলংকার বহুল ভাষা, কথ্য প্রয়োগের যে বিষয়গুলো, এগুলার এখানে কোনো জায়গা নেই। যেমন আপনি যখন কোনো গদ্য লেখেন, কোনো বক্তৃতা দেন, তখন বেশি বেশি অ্যাডজেক্টিভ ইউজ করে, অর্থাৎ এখানে ভাষার গভীরতাটা তুলে ধরা হয়, ঘটনার গভীরতাটা তুলে ধরা হয়, বাস্তবতাটা তুলে ধরা হয়। কিন্তু যখন সামারি লিখবেন, যদি একটা জিনিস, যে এখানে একটা বক্তৃতার মধ্যে বা একটা ন্যারেটিভ রাইটিং এর মধ্যে 10টা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, আপনি চেষ্টা করেন যে 3টা অ্যাডজেক্টিভের মাধ্যমে ওই পুরো জিনিসটা কভার করবার। তাহলে অসংখ্য অ্যাডজেক্টিভ না ব্যবহার করে আমরা কি করব, আমরা 2টা 3টা অ্যাডজেক্টিভের মাধ্যমে সেটি বোঝাবার চেষ্টা করব। এজন্য রিটোরিক্যাল এক্সপ্রেসেস, এখানে অলংকার বহুল ভাষার কোনো জায়গা নেই। গদ্যে যেমন অনেক অলংকার বহুল ভাষা থাকবে, স্পিচে অনেক অলংকার বহুল ভাষা থাকবে, সামারিতে কোনো অলংকার বহুল ভাষা থাকবে না। এখানে পুনরাবৃত্তি, রিপিটেশন, ব্যাখ্যা, ইলাস্ট্রেশনস এবং উদাহরণ বাদ দিতে হয়। ভালো করে দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে কি করতে হবে, রিপিটেশন, ব্যাখ্যা, ইলাস্ট্রেশন এবং উদাহরণ, এক্সাম্পল বাদ দিতে হবে। সকল প্রকার রিপিটেশন, ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস বাদ দিতে হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে এগুলো কি পুরোপুরি বাদ যাবে না এগুলো আমরা রাখবো? হ্যাঁ, এগুলো অবশ্যই রাখতে হবে, কিন্তু কিভাবে সেটা দেখেন। ধরেন বাংলাদেশের একটা সেক্টরে ভালো একটা অগ্রগতি অর্জন করেছে সরকার, সেটি নিয়ে একটি রিডিং প্যাসেজ এসেছে এবং সেখানে বিশ্ব নেতারা হাইলি প্রেজ করেছে। এখানে তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট একটা কথা বলেছে, আইএমএফ এর প্রধান একটা কথা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা কথা বলেছে, ভারতের প্রেসিডেন্ট একটা কথা বলেছে। এভাবে বিভিন্ন জনের উক্তি ওখানে আছে ডিরেক্ট স্পিচের মধ্যে। আপনি ওই উক্তিগুলা ডিরেক্ট স্পিচ না এনে সরাসরি বললেন যে প্রেসিডেন্টস, ওয়ার্ল্ড লিডার্স and head of different international organizations বা world organization highly praised the achievement of the government in this sector. আপনি দুই লাইনে সেই কথাটা ক্লিয়ার করে বলে দিলেন। অর্থাৎ তাদের যে ডিরেক্ট স্পিচে যে কোটেশন গুলো ছিল, যে এক্সাম্পলস গুলো ছিল, সেগুলো আপনি 2-3 লাইনের মধ্যে হাইলি প্রেইজ করে বলে দিলেন। অর্থাৎ ওয়ার্ল্ড লিডার্স এবং এখানে অন্যান্য সংগঠনের প্রধানদের কথা উল্লেখ করে। যে সেটা ক্রিটিসাইজের বিষয় হয়, তাহলে হাইলি ক্রিটিসাইজ বলে আপনি সেই বিষয়টা তুলে ধরবেন। তারপরে আরেকটি বিষয় হলো, সামারি লেখার সময় দেখেন, ইউ আর নট বাউন্ড টু ফলো দ্য অরিজিনাল অর্ডার অফ থট টু দ্য প্যাসেজ ইফ ইউ ক্যান express its meaning more clearly and consciously by transposing of its any part. Transposing of idea is permitted here. অর্থাৎ সামারি লেখার ক্ষেত্রে ট্রান্সপোজিং অফ আইডিয়া, ধারণার স্থানান্তরটা পারমিটেড। ট্রান্সপোজিং অফ আইডিয়া বা ধারণার স্থানান্তরটা পারমিটেড। ধারণার স্থানান্তরটা কি, আপনি কি রিডিং প্যাসেজ পড়লেন, পড়ার পরে আপনার মনে হলো যে থার্ড প্যারার যে প্রথম লাইনটি, সেটি আপনি দিয়ে শুরু করা উচিত, সেটা ইন্ট্রোডাকশনে নিয়ে যাওয়া উচিত, তাহলে আপনি সেটা দিয়ে শুরু করলেন। আবার মনে হলো যে সপ্তম প্যারার লাস্টের যে লাইন, সেটাতে আপনার কনক্লুশন লেখা উচিত, আপনি সেটা কনক্লুশন লিখবেন। অর্থাৎ ধারণার স্থানান্তর, এক প্যারা তথ্যগুলো আরেক জায়গায়, অর্থাৎ আপনি 3, 5, 7, 9 এই প্যারাগুলো আগে নিয়ে আসলেন, 2, 4, 6, 8 প্যারা তথ্যগুলো পরে নিয়ে গেলেন, যদি সিকোয়েন্সটা মিলে, এরকম করা যাবে। এটাই হলো ট্রান্সপোজিং অফ আইডিয়া, এটা পারমিটেড। তারপরে আরেকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, সামারি লেখার সময় একাধিক সিম্পল সেন্টেন্সকে পার্টিসিপল
ইনফিনিটিভ, জিরান্ট অথবা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। অর্থাৎ সামারি লেখার সময় কি করতে হবে যে একাধিক সিম্পল সেন্টেন্স, ছোট ছোট সিম্পল সেন্টেন্স আছে, সেগুলো একাধিক সেন্টেন্সে না রেখে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট ব্যবহার করে আপনি একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন। অথবা কতগুলো সিম্পল সেন্টেন্সকে আপনি কমপ্লেক্স সেন্টেন্সেও নিয়ে যেতে পারেন, তবে সেটা শর্ট আকারে হবে। তারপরে আমরা যে জিনিসটি পাবো, হ্যাঁ, তারপরে যেটা দীর্ঘ কমপ্লেক্স সেন্টেন্স, কে নাম্বার হলো যেটা দীর্ঘ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। দীর্ঘ সিম্পল সেন্টেন্সকে দীর্ঘ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয়। ধরুন আপনি যেখানে রিডিং প্যাসেজটা পড়েছেন সেখানে হয়তো দীর্ঘ কমপ্লেক্স সেন্টেন্স আছে, অনেক বড় কমপ্লেক্স সেন্টেন্স, হয়তো 5 লাইনে একটা সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু সেই লাইনটা আপনার এই সামারির জন্য গুরুত্বপূর্ণ। আপনি ওই 5 লাইনের সেন্টেন্সটিকে 2 লাইনে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করে ফেলেন, তাহলে দেখেন আপনার 1/3 প্রায় হয়ে গেল। এইভাবে দীর্ঘ কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো আছে সেগুলোকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করে শব্দের সংখ্যাটা কমাতে পারবো, জিস্টাকের উপস্থাপন করব। তারপরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি কথা বলতে হয়। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা যাবে না। দ্য ফেয়ার, যেমন একটা দেখেন, দ্য ফেয়ার সেক্স ওয়ার ট্রিটেড উইক আর্লিয়ার। এখানে ফেয়ার সেক্স মানে উইমেন, দ্য উইমেন ওয়ার ট্রিটেড উইক আর্লিয়ার। এখানে ঘুরিয়ে ফিরে কথা না বলে সরাসরি কথা বলতে হবে, আকার ইঙ্গিতে কথা বলা যাবে না। সত্যিকার অর্থে ডিরেক্ট কি ঘটেছে সেই কথাগুলো আপনার বলতে হবে, সেখানে সরাসরি কথা বলতে হবে। যত ডেটা আছে, ফিগার আছে, ইয়ার আছে, সেগুলো সব বাদ দিতে হবে। ডেটা, পার্সেন্টেজ, ফিগার, এগুলো সব বাদ দিতে হবে। এখন ধরেন তাহলে আমরা এটা কিভাবে তুলে ধরবো, যেমন ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে এই বর্তমান সময় অবধি পর্যন্ত যে অর্জনগুলো আছে এটা নিয়ে একটা রিডিং প্যাসেজ আসলো, অর্থাৎ 70-এর দশকের ঘটনাগুলো বলা হলো, 80-র দশক, 90-এর দশক, হ্যাঁ, তারপর 2010-20 এইভাবে ঘটনাগুলো তুলে ধরা হলো। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে দেখা গেল যে 70 থেকে 90 পর্যন্ত অর্থনৈতিক যে গ্রোথ হয়েছে সেটা আস্তে আস্তে হয়েছে, স্লো হয়েছে বিভিন্ন কারণের জন্য। তাহলে আপনি অর্থাৎ ওই প্রথম 3 ডিকেড, অর্থাৎ ইয়ারটা না এনে সরাসরি 3 ডিকেডে আমাদের ইকোনমিক গ্রোথটা স্লো হয়েছে এই কারণে। তারপরে হয়তো 90 থেকে শুরু করে 2010 পর্যন্ত ইকোনমিক গ্রোথ বাড়তে শুরু করেছে এই কারণে। বর্তমান সময়ে ইকোনমিক গ্রোথটা বেড়েছে এই কারণের জন্য। তাহলে ওই ইয়ার গুলোকে এলিমিনেট করে, অর্থাৎ প্রথম 3 দশকে কি হয়েছে, পরের 2 দশকে কি হয়েছে এবং সর্বশেষ দশকে কিভাবে কি কারণে হয়েছে সেটা আপনি 3টা লাইনে উল্লেখ করলেন, তাহলে কিন্তু আপনার সামারিটা হয়ে গেল। এখানে ডেটা অর্থাৎ 1970 বলবো না, 1980s বলবো না, 1990s, 2020s এরকম আমরা কিছু বলবো না। অর্থাৎ এখানে দশকের কথা বলে, হ্যাঁ, এখানে 3 দশক, 2 দশক এইভাবে আপনি কথাগুলো বলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে সামারি লেখার সময় শব্দসমূহের এক কথায় প্রকাশ ব্যবহার করতে হয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যবহার করবেন। যেমন দেখেন, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, এরকম একটা শব্দ আছে, আপনি সেটা যখন সামারি লিখবেন তখন লিখবেন অমনি প্রেজেন্ট। এখানে হয়তো আছে প্র্যাকটিসিং অনলি ওয়ান ম্যারেজ, সেটা লিখবেন মনোগামী। হয়তো প্র্যাকটিসিং সেভারাল ম্যারেজেস, সেটা লিখবেন পলিগামী। অ্যান্ড ইনহেরিটেন্স ফ্রম ফাদার, প্যাট্রিমানি। এইভাবে শব্দগুলোকে, অর্থাৎ ইলাবোরেটেড যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মাধ্যমে যদি লিখি তাহলে শব্দের রেঞ্জটা, শব্দের সংখ্যাটা কমে যাবে, অর্থাৎ আমাদের সামারাইজ ফর্ম হবে। তারপরে যেটা আছে, সামারি লেখার সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজকে শুধু অ্যাডভার্বে প্রকাশ করতে হয়। ডান দিকে তাকালে দেখতে পারবেন অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে সিঙ্গল অ্যাডভার্বে রূপান্তর করবেন। যেমন একটা শব্দ আমি এখানে বোল্ড করে দেখাই, যেমন হয়তো আছে এট দিস ভেরি মোমেন্ট, এই শব্দটা আপনার রিডিং প্যাসেজ আসে, এর পরিবর্তে আপনি লিখবেন নাও। ভালো করে দেখেন, এখানে আছে এট দিস ভেরি মোমেন্ট, এর পরিবর্তে আপনি লিখবেন নাও। তাহলে এট দিস ভেরি মোমেন্ট এখানে 4টা শব্দ আছে, সেটা কিন্তু আপনি একটা শব্দ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলোকে সিঙ্গেল অ্যাডভার্বে রূপান্তর করবেন। যেমন রাইট নাও, নাও, at a regular interval, regularly, at the same time, simultaneously, all on a sudden, suddenly, from this place, hence, many many years ago, long ago। এইভাবে আমরা যেটা করব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলোকে সিঙ্গেল অ্যাডভার্বে রূপান্তর করব। দেন ইন এ রুড ম্যানার, রুডলি, ওয়ান্স ইন এ ব্লু মুন, রেয়ারলি। এইভাবে সিঙ্গেল, অর্থাৎ আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলোকে আমরা একটা সিঙ্গেল অ্যাডভার্বে রূপান্তর করব। এভাবে তারপরে এটা লেখার সময় অর্থাৎ সুন্দর করে আমরা নিজের ভাষায় করে সাজিয়ে লিখবো। ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে বডিটা থাকবে, মানে মূল বিষয়টা থাকবে, এরপরে কনক্লুসিভ একটা লাইন দিয়ে আমরা শেষ করব। এখানে কোনো কোটেশন থাকবে না।
সামারিতে কোনো কোটেশন থাকবে না, নিজের কোনো মতামত সাজেশন থাকবে না। আমাদের কিন্তু সাজেশন দেওয়ার খুব অভ্যাস। যেকোনো বিষয় যে সরকারের এটা করা উচিত, দায়িত্ববানদের এটা করা উচিত, মেয়র সাহেবের মেয়র মহোদয়ের এটা করা উচিত। হ্যাঁ? এখানে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এটা করা উচিত। হ্যাঁ? এই যে মহামান্য রাষ্ট্রপতির এটা করা উচিত। এই ধরনের সাজেশন এখানে দেওয়া যাবে না। রিডিং প্যাসেজ এ নেই এরকম কোন তথ্যের অবতারণা করা যাবে না। রিডিং প্যাসেজ এ নেই এরকম কোন মনগড়া তথ্যের অবতারণা এখানে করা যাবে না। তো শুধু রিডিং প্যাসেজে যেগুলো আছে সেগুলোই সুন্দর করে লেখার নামই হলো আমাদের সামারি রাইটিং। এটা একদিনে হবে না, একদিনে হবে না, আস্তে, আস্তে করতে হবে। অনেক ছাত্রছাত্রীকে দেখি শুধু পরীক্ষার হলেই ১ম সামারি লেখে। এটা হলো আপনাদের একটা ভুল সিদ্ধান্ত হবে। আপনারা রিডিং প্যাসেজ করে কমপক্ষে ৩০ টা রিডিং প্যাসেজের সামারি যদি বাসায় প্র্যাকটিস করে যেতে পারেন এবং হয়তো ১-২ মাস সময় লাগতে পারে, দেখুন আপনি অনেক স্ট্রং হবেন সামারিতে। সামারিতে ২০ নম্বরে কেউ 0 পায়, কেউ ৫ পায়, কেউ ১০ পায়, কেউ ১৫ পায়, আবার কেউ ২০ এ ২০ পায়। তাহলে দেখেন কোথায় ৫ আর কোথায় ২০, কোথায় ৫ কোথায় ১৫। তাহলে এক সামারিতে যদি আপনি কারো থেকে ১০ নাম্বার বেশি না পেতে পারেন, তাহলে আপনি কোথায় চলে যাবেন প্রতিযোগিতায়। এটা আপনাকে প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে রাখবে। আর ৫ থেকে ১৫ তে উত্তীর্ণ হওয়া কিন্তু অত সহজ বিষয় হবে না। বা ২ দিন প্র্যাকটিস করে এই একটা ভিডিও দেখে ৩ টা ভিডিও দেখে আপনি ৫ থেকে ১৫ তে চলে যাবেন এরকম হবে না। এটার জন্য আস্তে, আস্তে প্র্যাকটিস করতে হবে। রিডিং স্কিলটা বাড়বে। শব্দের রিডিংটা বুঝতে পারতে হবে। সামারি লেখার যে অভ্যাসটা গড়ে তুলতে হবে। তাহলেই কেবল আমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালো লিখতে পারবো। আমরা আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বই আপনারা অনেকেই দেখে থাকবেন। এই হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ে সামারি রাইটিং এর এই কলা কৌশলগুলো আলোচনা করেছি। আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ে এই সামারি রিটেন কলা কৌশলগুলো আলোচনা করেছি এবং বিসিএস এ আসার মতো প্রায় আমরা ২৫ টির মতো রিডিং প্যাসেজ ইনক্লুড করেছি। যেগুলো আপনি প্র্যাকটিস করে সামারি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সবশেষে সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন।